হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। আজকে আমরা কেমিক্যাল অ্যালকিনের কেমিক্যাল প্রপার্টিসগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। মানে কেমিক্যাল অ্যালকিনের কোন কোন কেমিক্যাল রিয়াকশানগুলো হয়। আমরা আগের পার্টে অ্যালকিন প্রিপেয়ার কীভাবে করব, প্রিপারেশন অফ অ্যালকিন সেগুলো আমরা করিয়েছিলাম। আজকে আমরা আলোচনা করব কেমিক্যাল প্রপার্টিস অফ অ্যালকিন, মানে অ্যালকিনের কেমিক্যাল রিয়াকশানগুলো কী কী হতে পারে। আচ্ছা, সাধারণত আমরা জানি অ্যালকেন আর অ্যালকিনের মধ্যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, আর অ্যালকিনের মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড। ঠিক এরকম তোমরা দেখে নাও। তাহলে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এটা হচ্ছে অ্যালকেন, আর কার্বন কার্বন ডাবল বন্ড অ্যালকিন। আমরা যদি দুটোর কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি দেখি, সক্রিয়তা দেখি, তাহলে কোনটার বেশি হবে? তাহলে কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি আমার অ্যালকিনের কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি বা রাসায়নিক সক্রিয়তা অ্যালকেন অপেক্ষা বেশি হচ্ছে। কেন? আচ্ছা, তোমরা যদি অ্যালকেনের মধ্যে দেখো অনলি ফর সিগমা বন্ড আছে, একটা সিগমা বন্ড রয়েছে, আর এখানে একটা সিগমা বন্ড অ্যান্ড তার সঙ্গে রয়েছে আমার একটা পাই বন্ড রয়েছে। আর পাই বন্ড হচ্ছে অনেক উইকার বন্ড দেন হচ্ছে সিগমা বন্ড। যেহেতু এখানে একটা উইকার পাই বন্ড রয়েছে, একটা খুব দুর্বল একটা পাই বন্ড রয়েছে, পাই বন্ড থাকার জন্য, তাহলে এই পাই বন্ডটা থাকার জন্য এই যে কোনো সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত বা যে কোনো রিয়েজেন্টের সঙ্গে সহজেই এটা যুক্ত হতে পারে। তাহলে সহজেই তার সঙ্গে যুক্ত হতে পারে, ফলে কেমিক্যাল রিয়াকশানগুলো তার সঙ্গে সম্পন্ন হয়। তাহলে দেখো এখানে একটা দুর্বল পাই বন্ড থাকার জন্য অ্যালকিনগুলো অ্যালকেন অপেক্ষা বেশি সক্রিয়। তাহলে আমরা এছাড়া যদি আমরা দেখি অ্যালকাইনের ক্ষেত্রে দুটো আমার পাই বন্ড আছে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব অ্যালকাইনগুলো আবার অ্যালকিন অপেক্ষা আরও বেশি সক্রিয়। আচ্ছা, এবারে দেখো তাহলে অ্যালকিন কী কী রিয়াকশানে অংশগ্রহণ করতে পারে সাধারণত। তাহলে আমরা প্রথমে জানলাম অ্যালকিনগুলো অ্যালকিন অপেক্ষা বেশি রাসায়নিকভাবে সক্রিয়। তাহলে এবার হচ্ছে রিয়াকশান, কী কী টাইপের রিয়াকশান হতে পারে। তাহলে এক হচ্ছে অ্যাডিশন রিয়াকশান, সাবস্টিটিউশন রিয়াকশান, 3 হচ্ছে অক্সিডেশন, 4 হচ্ছে আমরা লিখতে পারি পলিমারাইজেশন। আচ্ছা, পলিমারাইজেশন। তাহলে আমরা যদি দেখি অ্যালকিনের সাধারণত এই রিয়াকশানগুলো কতগুলো আমরা রিয়াকশান আমরা এখানে লিখেছি। অ্যাডিশন রিয়াকশান মানে হচ্ছে দ্রুত বিক্রিয়া, সাবস্টিটিউশন রিয়াকশান, অক্সিডেশন রিয়াকশান, পলিমারাইজেশন রিয়াকশান। তাহলে অ্যালকিনের রিয়াকশান সাধারণত এই কতগুলো রিয়াকশানে অংশগ্রহণ করে। তার মধ্যে সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাডিশন রিয়াকশান, বা অ্যালকিন সবথেকে বেশি অ্যাডিশন রিয়াকশানে অংশগ্রহণ করে। অ্যাডিশন মানে দেখো তোমাদেরকে এই কার্বন কার্বন ডাবল বন্ড পড়েছিল, অ্যাডিশন রিয়াকশানটা তোমাদের মেকানিজমের আগে করানো হয়েছিল। তাহলে অ্যাডিশন রিয়াকশানে কি হয়, এই ডাবল বন্ডের এইদিকে একটা, তাহলে ডাবল বন্ডের সঙ্গে আমি যদি আর অন্য কোনো রিয়েজেন্ট যদি আমরা অ্যাড করি, তাহলে কি হয়, এই রিয়েজেন্টটা এই মলিকুলের মধ্যে যুক্ত হয়ে যায় টোটালি। মানে ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে গিয়ে এদিকে একটা পরমাণু এদিকে একটা পরমাণু যুক্ত হয়। তাহলে এই যে একটা দ্রুত বিক্রিয়া উৎপন্ন হলো, এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে কি আমার অ্যাডিশন রিয়াকশান। তাহলে অ্যালকিনের ক্ষেত্রে সবথেকে বেশি যে রিয়াকশানটা সম্পন্ন হয় সেটা হচ্ছে অ্যাডিশন রিয়াকশান, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তোমাদের বিক্রিয়া। দেখো অ্যাডিশন রিয়াকশানের মধ্যে আমরা যেগুলো পড়বো, আমরা এখানে হাইড্রোজেন অ্যাডিশন করতে পারি, তারপরে X2 মানে হচ্ছে Cl2Br2I2, তাহলে ক্লোরিন, ব্রোমিন, তাহলে ইত্যাদি অ্যাডিশন করতে পারি। তারপরে আর কি কি অ্যাড করতে পারি, দেখো হাইড্রোজেন অ্যাসিড HX X ফর Cl, Br অ্যান্ড আয়োডিন। আর আমরা করতে পারি দেখো এখানে H2 অ্যাডিশন, তারপরে আমরা ওজোন অ্যাডিশন করতে পারি। এই ওজোন অ্যাডিশন বা এই যে ওজোন অ্যাডিশন, এই রিয়াকশানটাকে আমরা শেষে আমরা পড়ব। এটা হচ্ছে ওজোনোলিসিস রিয়াকশান, অ্যালকিনের ওজোনোলিসিস, মানে অ্যালকিনের সঙ্গে ওজনের বিক্রিয়া হবে এবং তাকে আবার আমরা যদি ডিসোসিয়েট করি, তার সঙ্গে আবার জিঙ্কিন তোমার ওয়াটারের সঙ্গে বিক্রিয়া করে তাকে আবার যদি ভেঙে বিভিন্ন কার্বনিক যৌগ উৎপন্ন করা যায়, এই টোটাল প্রক্রিয়াটাকে একবারে বলা হয় কি ওজোনোলিসিস। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, আমরা শেষ দিকে আলোচনা করব। আচ্ছা, এই সমস্ত অ্যাডিশন রিয়াকশানগুলো আমরা তাহলে এতগুলো আমরা অ্যাডিশন রিয়াকশান এখানে করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশান, তারপর হচ্ছে অক্সিডেশন, অ্যান্ড শেষে আমাদের আছে পলিমারাইজেশন রিয়াকশান। আজকে আমরা আমরা যে অ্যাডিশন রিয়াকশান আমরা লিখেছি, তাহলে অ্যাডিশন রিয়াকশানগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। আচ্ছা, একদম প্রথমে দেখে নাও, তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাডিশন রিয়াকশান। আচ্ছা, আমরা হাইড্রোজেন অ্যাডিশন আমরা ফার্স্ট করছি। ফার্স্ট আমরা করব কি হাইড্রোজেন অ্যাডিশন।
আচ্ছা, বা এই বিক্রিয়াটাকে তোমরা এটাকে পড়েছিলে বিজারণ বিক্রিয়া নামেও তোমরা পড়েছিলে, হাইড্রোজেন অ্যাডিশন, এটাকে আমরা আরেকটা ভাবে বলতে পারি কি বিজারণ বিক্রিয়া। আচ্ছা, এখন দেখো ধরো কোনো একটা অ্যালকিন, ধরো H2C ডাবল বন্ড CH2, ধরো এটার নাম কি ইথিলিন। এখন ইথিলিনের মধ্যে এই হাইড্রোজেনের সঙ্গে আমরা রিয়াকশান করছি, আর এখানে যদি আমরা অনুঘটক হিসেবে নিকেল চূর্ণ, নিকেল নিতে পারি, প্ল্যাটিনাম নিতে পারি, প্যালাডিয়াম, তাহলে এগুলো আমরা নিতে পারি। তাহলে এই সমস্ত আমরা মেটাল ক্যাটালিস্ট আমরা এখানে ব্যবহার করতে পারি। তাহলে আমরা যে কোনো মেটাল ক্যাটালিস্টের উপস্থিতিতে হাইড্রোজেনের সঙ্গে যদি আমরা অ্যালকিনের বিক্রিয়া করি, আর এখানে যদি আমার সঙ্গে টেম্পারেচার দেওয়া হয়, তাহলে উত্তপ্ত করলে এখানে উৎপন্ন হয় কি আমার অ্যালকেন উৎপন্ন হয়, CH3CH3। তাহলে এখানে দেখো এই মেটাল অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেনের সঙ্গে অ্যালকিনের বিক্রিয়া আমার উৎপন্ন হচ্ছে কি অ্যালকেন উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে আমার উৎপন্ন হলো কি অ্যালকেন, তাহলে এটার নাম কি ইথেন। তাহলে এই বিক্রিয়ার মেকানিজম আমরা আগের ভিডিও আলোচনা করেছি, যখন রিয়াকশান মেকানিজম যে ভিডিও তোমাদের যে পার্টগুলো দেওয়া রয়েছে করেছিলাম সেখানে তো আলোচনা করা হয়েছে। তাও আমি এখানে অল্প করে বলে দিচ্ছি মেকানিজমটা। আচ্ছা, এখানে কি হয় দেখো, নিকেল অথবা যে এখানে যে মেটাল ক্যাটালিস্ট যেটা রয়েছে, এই মেটাল ক্যাটালিস্ট, তাহলে এই যে সারফেস, এই সারফেসের মধ্যে হাইড্রোজেন গ্যাস, তাহলে হাইড্রোজেন গ্যাস, এই গ্যাসটা এখানে অ্যাডসর্ব হয়। তাহলে এখানে একটা হাইড্রোজেন গ্যাস অ্যাডসর্ব, তাহলে এখানে হাইড্রোজেন গ্যাসগুলো অ্যাডসর্ব হচ্ছে। এরপরে এই যে আমার অ্যালকিন যেটা রয়েছে, এই অ্যালকিনের ডাবল বন্ডের সঙ্গে এই হাইড্রোজেন গ্যাসগুলো যুক্ত হয়ে উৎপন্ন হয় কি তোমার অ্যালকেন উৎপন্ন হয়। তাহলে এখানে উৎপন্ন হচ্ছে কি CH3 আর এখানে CH3, তাহলে এইভাবে আমার অ্যালকেন উৎপন্ন হচ্ছে। আচ্ছা, এখানে দেখো আমরা ইথিলিন নিয়েছি, আমরা যদি এখানে ইথিলিন ছাড়া ধরো এখানে আর CH ডাবল বন্ড CH2, তার সঙ্গে যদি আমরা নিকেলিন হাইড্রোজেন যদি আমরা ব্যবহার করি, তাহলে এখানে আমার উৎপন্ন হবে কি আর CH2 সিঙ্গেল বন্ড CH3, তাহলে আমার একটা অ্যালকেন উৎপন্ন হচ্ছে। আচ্ছা, তাহলে দেখো ডাবল বন্ড থেকে আমি যখনই নিকেলিন হাইড্রোজেন দিচ্ছি তখনই আমার একটা অ্যালকেন উৎপন্ন হচ্ছে। আচ্ছা, এবারে তো মেকানিজম তোমরা বুঝতে পেরেছো। এখানে আমার দেখো নিকেল, আমার যে নিকেল বা আমরা যদি মেটাল ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করি, তাহলে নিকেলের সারফেসের মধ্যে আমার হাইড্রোজেনগুলো ফার্স্ট এইভাবে অ্যাডসর্ব হচ্ছে, এইভাবে অসংখ্য হাইড্রোজেনগুলো অ্যাডসর্ব হবে। তারপরে আমার যে অ্যালকিন অণুগুলো রয়েছে, অ্যালকিন অণুর ডাবল বন্ডগুলো এর সঙ্গে যুক্ত হয়ে হাইড্রোজেনগুলো এর সঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে এখানে কী হবে, এই ডাবল বন্ডটা তখন আর সিঙ্গেল বন্ডটা কনভার্ট হয়ে আমার অ্যালকেন উৎপন্ন হচ্ছে এইভাবে, ঠিক। আচ্ছা, এবারে দেখো আমরা যদি অ্যালকাইন নিই আর সি ট্রিপল বন্ড CH। আচ্ছা, অ্যালকাইনের ক্ষেত্রেও তোমরা দেখেছিলে আমরা যখনই এর মধ্যে নিকেলিন হাইড্রোজেন দেব, নিকেলিন হাইড্রোজেন দিলে এটা আমার অ্যালকিনই উৎপন্ন করে, আর CH2 CH3। আচ্ছা, আমরা অ্যালকাইনের মধ্যেও আমরা দেখেছিলাম, দেখো অ্যালকাইনকেও যখন আমরা নিকেলিন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করাচ্ছি, মানে হাইড্রোজেনের সঙ্গে নিকেল অনুঘটকের উপস্থিতিতে যখনই বিক্রিয়া ঘটানো হচ্ছে তখন আমার একটা অ্যালকেন উৎপন্ন হচ্ছে। আমরা অ্যালকিন প্রিপারেশনে দেখিয়েছিলাম যে আমরা অ্যালকিন কিভাবে করতে পারি। সেখানে তোমাদের দুটো প্রসেস ছিল, একটা বার্চ রিডাকশন আর একটা লেন্ডলার অনুঘটক ব্যবহার করে আমরা অ্যালকিন উৎপন্ন করেছিলাম। কিন্তু নিকেলিন হাইড্রোজেন ব্যবহার করলে আমরা কিন্তু একদম ফাইনাল অ্যালকেনই পাই, ফাইনাল স্টেজে আমরা অ্যালকেন পাবো, কোনো কিন্তু অ্যালকিন এখানে পাবো না, এখানে আমরা অ্যালকেন উৎপন্ন করতে পারবো। আচ্ছা, এখানে তোমাদের একটা কোয়েশ্চেন আছে, এই যে আমরা অ্যালকাইন আর অ্যালকাইনের সঙ্গে যদি আমরা নিকেলিন হাইড্রোজেনের রিয়াকশান যদি আমরা করি, তাহলে কোন রিয়াকশান রেটটা ফার্স্ট হবে, তাহলে কোনটা রেটটা বেশি হবে। তাহলে একটা হচ্ছে অ্যালকাইন আমরা নিতে পারি, আর একটা আমরা নিতে পারি কি অ্যালকিন। এখন দেখো এই অ্যালকিন আর অ্যালকাইন, এখন বলো আমরা এই রিয়াকশানটা আমরা করছি নিকেলিন হাইড্রোজেনের সঙ্গে অ্যালকিন অথবা অ্যালকাইনের সঙ্গে যদি আমরা এই রিয়াকশানটা করি, তাহলে কোন রিয়াকশান রেটটা ফার্স্ট হবে বা কোন রিয়াকশানটা তাড়াতাড়ি হবে আমরা বল। আচ্ছা, এখন তোমরা বলো কোন রিয়াকশানটা তাড়াতাড়ি হবে, কিভাবে তোমরা বুঝবে। আচ্ছা, ফার্স্ট দেখে নাও আর CH ডাবল বন্ড CH2 যখন তুমি এর সঙ্গে রিয়াকশান করছো, নিকেলটা আমার নিকেলিন হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশান করে আমার একটা অ্যালকেন উৎপন্ন হচ্ছে। আচ্ছা, এবারে যখন আমি অ্যালকাইনের সঙ্গে রিয়াকশান করব, আচ্ছা এবারে দেখো কোনো যদি অ্যালকাইন হয় HC ট্রিপল বন্ড CH, তাহলে ফার্স্ট যখনই আমরা নিকেলিন হাইড্রোজেন এই বিক্রিয়াটা করব, এখানে আমার উৎপন্ন হচ্ছে কি আমার CH3 একটা
একটা অ্যালকেন উৎপন্ন হচ্ছে। আচ্ছা, এটা কিন্তু ফার্স্ট স্টেজে অ্যালকেন উৎপন্ন হয় না, প্রথম স্টেজে একটা অ্যালকিন উৎপন্ন হয় H2C ডাবল বন্ড CH2 অ্যালকিন, তারপরে উৎপন্ন হচ্ছে CH3 তাহলে এটা উৎপন্ন হচ্ছে। বা এটা আমি যদি একটা সিঙ্গেল স্টেপে যদি আমরা লিখি HC ট্রিপল বন্ড CH, এখানে আমার 2 মলিকুল অফ হাইড্রোজেন নিকেল যদি আমরা নিই তাহলে এখানে উৎপন্ন হচ্ছে CH3 তাহলে অ্যালকেন উৎপন্ন হচ্ছে। এবারে দেখো এই রিয়াকশানটা ধরো এটা 1 নম্বর রিয়াকশান, আর আমরা যদি এটাকে 2 নম্বর রিয়াকশান যদি ধরতে পারি, ধরো এটা অ্যালকিন আছে, বা এখানে ধরো তুমি এখানে আমি এই R4H ধরে নিয়েছি CH2, তাহলে এখানে ধরো CH, তাহলে এখানে CH3, তাহলে এই দুটো রিয়াকশানের মধ্যে কোন রিয়াকশানটা ফার্স্ট হবে, কোন রিয়াকশানটা আরও তাড়াতাড়ি হবে। আচ্ছা, তাহলে তোমরা এখান থেকে হয়তো দেখিয়ে বলতে পারো যে এটা যেহেতু একটা সিঙ্গেল স্টেপের মধ্যে দিয়ে হচ্ছে, আর এটা দেখো ফার্স্ট এখান থেকে একটা সিঙ্গেল বন্ড হচ্ছে, তারপর আবার একটা ডাবল বন্ড হচ্ছে, আবার সেখান থেকে আরেকটা সিঙ্গেল বন্ড হচ্ছে। হয়তো তোমরা আপাতত দৃষ্টিতে বলতে পারো যে প্রথম আমার এই রিয়াকশান রেটটা মানে 2 নম্বরের রিয়াকশান রেটটা বেশি হবে দেন 1-এর থেকে, কিন্তু বাস্তবে এটা হয় না। তার কারণ কি? আচ্ছা, এখানে কতগুলো কারণ আছে তোমরা দেখে নাও। আমরা যখনই H2C ডাবল বন্ড CH2 আর আমরা HC ট্রিপল বন্ড CH, এই দুটো আমরা সাবস্ট্রেট নিয়েছি, তাহলে আমরা দেখব তাহলে এই দুটো সাবস্ট্রেটের মধ্যে কোন সাবস্ট্রেটের রিঅ্যাক্টিভিটি বেশি, কার রাসায়নিক সক্রিয়তা বেশি। তাহলে একটু আগেই বলেছি অ্যালকাইনের রাসায়নিক সক্রিয়তা অ্যালকিন অপেক্ষা বেশি, তাহলে অ্যালকাইনের রাসায়নিক সক্রিয়তা অ্যালকাইন অপেক্ষা বেশি, তাহলে আমার অ্যালকাইনটা বেশি সক্রিয় হচ্ছে, তাহলে এই সাবস্ট্রেটটা বেশি সক্রিয়, তাহলে এইটা কি করবে, হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশানটা খুব ফাস্ট করবে। তাহলে 1 নম্বর বলতে পারি আমরা, দেখো তাহলে অ্যালকাইনের রাসায়নিক সক্রিয়তা বেশি, তার কারণ হচ্ছে এখানে দেখো আমার এই কার্বনের আমার সংকীর্ণ অবস্থা কি sp, আর এই কার্বনের কথা হচ্ছে sp, তাহলে এটা আবার কি লিনিয়ার সরলরৈখিক, কিন্তু এই ক্ষেত্রে আমার এই কার্বন sp2 আর এই কার্বনের সংকীর্ণ অবস্থা কথা হচ্ছে sp2, তাহলে এটা আমরা জানি কি ট্রাইগোনাল ত্রিকোণীয় প্ল্যানার আমরা বলতে পারি। আচ্ছা, ত্রিকোণীয়। আচ্ছা, ফার্স্ট দেখো যখনই আমার নিকেল যে ক্যাটালিস্ট যেটা রয়েছে, নিকেল ক্যাটালিস্ট, তাহলে আমার একটা ক্যাটালিস্ট, এর মধ্যে হাইড্রোজেনগুলো এইভাবে রয়েছে, তাহলে এখানে আমার HC ট্রিপল বন্ড CH এটা হচ্ছে আমার লিনিয়ার, তাহলে এই লিনিয়ার হওয়ার জন্য এই হাইড্রোজেনগুলো সহজেই কিন্তু এর সঙ্গে যুক্ত হতে পারে, ফলে এর রিয়াকশান রেটটা মানে এর যে স্টেপটা, এই ফার্স্ট স্টেপটা কিন্তু খুবই মানে এটা খুব ফাস্ট হয়, খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়। তাহলে এই যেহেতু এটা লিনিয়ার থাকার জন্য এই স্টেপটা কিন্তু খুবই তাড়াতাড়ি সম্পন্ন হয়। কিন্তু আমরা যদি দেখি H2C ডাবল বন্ড CH2, আমরা যদি এইটাকে ঠিক এইভাবে লিখতে পারি, যেহেতু এটা একটা ত্রিকোণীয়, তাহলে এক্ষেত্রে আমার নিকেলের সঙ্গে যে হাইড্রোজেনগুলো রয়েছে, তাহলে এর সঙ্গে এর একটা স্টেরিক হিন্ডেন্স হয়, যেহেতু এটা লিনিয়ার নয়, তাহলে লিনিয়ার না হওয়ার জন্য বা এক্ষেত্রে আবার কোনগুলো কথা হয় 120 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে একটা হালকা একটা স্টেরিক হিন্ডেন্স কাজ করে। এই স্টেরিক হিন্ডেন্সের জন্য তাহলে অ্যালকিনের রিঅ্যাক্টিভিটি অ্যালকাইন অপেক্ষা কমে যায়। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি হাইড্রোজেন সংযোজনের জন্য অ্যালকাইনের রিঅ্যাক্টিভিটি অ্যালকিন অপেক্ষা বেশি হবে। তাহলে তোমরা বুঝলে কি অ্যালকাইনের রিঅ্যাক্টিভিটি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অ্যালকাইনের রিঅ্যাক্টিভিটি অফ অ্যালকাইন ইজ, তাহলে রিঅ্যাক্টিভিটির অর্ডারটা আমরা বলতে পারি কি, তাহলে অ্যালকাইন ইজ গ্রেটার দ্যান অ্যালকিন। তাহলে হাইড্রোজেন অ্যাডিশনের জন্য তাহলে আমরা অ্যালকিন এবং অ্যালকাইনের যদি রিঅ্যাক্টিভিটি যদি তোমাদেরকে এখান থেকে যদি রিঅ্যাক্টিভিটি সম্বন্ধীয় যদি কোনো কোয়েশ্চেন দেয়, তাহলে তোমরা বুঝতে পেরেছো কোনটা রিঅ্যাক্টিভিটি বেশি হবে, অবশ্যই অ্যালকাইনের রিঅ্যাক্টিভিটি বেশি হবে দেন অ্যালকিন। তাহলে এখানে তোমরা কতগুলো স্টেপের মধ্যে দিয়ে বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে সেটা দেখবে না, এখানে তোমরা দেখবে কি কোনটার বা কোন সাবস্ট্রেটের রিঅ্যাক্টিভিটি বেশি, তাহলে যার রাসায়নিক সক্রিয়তা বেশি হবে তাহলে সেটারই আমার কি হচ্ছে, সেই রিঅ্যাকশানটা তাড়াতাড়ি হচ্ছে। বা আমরা আরও ভালো করে যদি আমরা বলি, তোমরা যে রেট ডিটারমাইনিং স্টেপ পড়েছিলে, রেট ডিটারমাইনিং স্টেপটা তাহলে প্রথমটার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি সম্পন্ন হচ্ছে এবং অ্যালকাইনের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি বিক্রিয়াটা সম্পন্ন হয়, কিন্তু অ্যালকাইনের ক্ষেত্রে রেট ডিটারমাইনিং স্টেপটা আরও ধীরগতিতে সম্পন্ন হয়। তাহলে যার ক্ষেত্রে রেট ডিটারমাইনিং স্টেপটা যত তাড়াতাড়ি সম্পন্ন হয় সেই রিঅ্যাকশানের রিঅ্যাক্টিভিটি বা সেই রিঅ্যাকশানটা আরও তাড়াতাড়ি কমপ্লিট হয়, মানে সেটা অনেক তাড়াতাড়ি কমপ্লিট হবে। আচ্ছা, এবার দেখো তাহলে আমরা ফার্স্ট আমরা হাইড্রোজেন অ্যাডিশন পড়লাম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা হ্যালোজেন অ্যাডিশন পড়ব। তাহলে ফার্স্ট আমরা হাইড্রোজেন অ্যাডিশন আমরা পড়েছি এবং এখান থেকে কি কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে সেগুলো আমরা আলোচনা করলাম।
তাহলে এক হচ্ছে রিঅ্যাক্টিভিটি, আর দ্বিতীয়ত তোমাদের বিভিন্ন অ্যালকিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়াগুলো দিলে তোমরা এখান থেকে করতে পারবে। আচ্ছা, অ্যাডিশন রিঅ্যাকশন ফার্স্ট আমাদের হাইড্রোজেন অ্যাডিশন হলো। আচ্ছা, এরপর হচ্ছে আমার X2 অ্যাডিশন। আচ্ছা, এখানে X2 পর আমরা লিখতে পারি Br2Cl2। তাহলে এইগুলো আমরা কিভাবে অ্যাডিশন করব দেখো। ধরো RCH ডাবল বন্ড CH2, তার সঙ্গে যদি এখানে আমরা Br2 in CCl4, আচ্ছা Br2 in CCl4, আচ্ছা এখানে CCl4, আচ্ছা এর সঙ্গে যদি আমরা রিয়াকশান করাই তাহলে এখানে উৎপন্ন হবে RCH, এখানে একটা ব্রোমিন, আর এখানে CH2, এখানে একটা ব্রোমিন। তাহলে এখানে একটা ব্রোমিন এবং এখানে একটা ব্রোমিন উৎপন্ন হবে, যেটা তাহলে আমরা পাশাপাশি দুটো কার্বনে যদি আমরা দুটো হ্যালোজেন পরমাণু থাকে তাহলে এইরকম আমরা যৌগকে বলেছিলাম কি ভিসিনাল ডাইহ্যালাইড বলা হয়। এগুলোকে আমরা বলবো কি ভিসিনাল ডাইহ্যালাইড। তাহলে দেখো অ্যালকিন থেকে আমরা কীভাবে একটা ভিসিনাল ডাইহ্যালাইড উৎপন্ন হলো। তোমরা অ্যালকিন প্রিপারেশনের সেক্ষেত্রে ভিসিনাল ডাইহ্যালাইড থেকে অ্যালকিন প্রিপেয়ার করেছিলে ঠিক উল্টোটা, আর এখন ঠিক উল্টো রিয়াকশানটা করছো। দেখো অ্যালকিন থেকে তোমরা ভিসিনাল ডাইহ্যালাইড উৎপন্ন করছো, আগের রিয়াকশানটা করেছিলে কি ভিসিনাল ডাইহ্যালাইড থেকে তোমরা কিভাবে অ্যালকিন উৎপন্ন করবে। তাহলে দেখো আমরা ভিসিনাল ডাইহ্যালাইড অ্যালকিন থেকে উৎপন্ন করেছিলাম, তাহলে এখন আবার দেখো অ্যালকিন থেকে ভিসিনাল ডাইহ্যালাইড উৎপন্ন করেছি। তাহলে এবারে এখান থেকে আবার আমরা এই প্রসেসটা কিভাবে আসতে পারবো দেখো। আবার আমরা যদি এখানে ধরো RCHBr CH2Br, তাহলে একটা ভিসিনাল ডাইহ্যালাইড রয়েছে, তার সঙ্গে যদি জিঙ্কিন মিথানল দাও, জিঙ্কিন মিথানল, তাহলে এর সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করবে কি RCH ডাবল বন্ড CH2। তাহলে দেখো তোমরা আগের ভিডিও মানে 5 নম্বর পার্টে তোমরা পার্ট 5-এ এটা করেছিলে। পার্ট 5-এ আমরা পড়িয়েছিলাম কি একটা ভিসিনাল ডাইহ্যালাইডকে যদি জিঙ্কিন মিথালের সঙ্গে আমরা রিয়াকশান করি তাহলে এখানে উৎপন্ন হবে কি একটা অ্যালকিন উৎপন্ন হচ্ছে। আর আমরা আজকে অ্যালকিনের কেমিক্যাল রিয়াকশানে আমরা করছি কি অ্যালকিনের সঙ্গে আমরা Br2 CCl4 সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করছে কি 1,2-ডাইব্রোমো। তাহলে একটা 1,2-ডাইব্রোমো, আর এখানে যদি আমার 3টে কার্বন থাকে তাহলে প্রোপেন উৎপন্ন হচ্ছে, বা আমরা বলতে পারি কি একটা ভিসিনাল ডাইহ্যালাইড উৎপন্ন হলো। আচ্ছা, এটা কীভাবে রিয়াকশানটা আমার ঘটছে দেখো। আচ্ছা, এখানে CCl4 এটা হচ্ছে কি সলভেন্ট বা দ্রাবক হিসাবে কাজ করে, সলভেন্ট বা দ্রাবক হিসাবে কাজ করছে। মানে CCl4 ডিরেক্টলি এই বিক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করে না, কারণ আমরা জানি কোনো বিক্রিয়া সম্পন্ন করতে গেলে আমার একটা দ্রাবকের একটা মিডিয়ামের প্রয়োজন হয়, সেই মিডিয়ামের মধ্যেই আমার বিক্রিয়াটা সম্পন্ন হয়। তাই এখানে CCl4 আমরা বলবো কি একটা সলভেন্ট আকারে কাজ করছে, তাহলে CCl4 এর সঙ্গে আমার এর কোনো রিয়াকশান কিন্তু হবে না। আচ্ছা, এবার এখানে দেখো ব্রোমিন। আচ্ছা, আমরা জানি তাহলে ব্রোমিনকে এইভাবে লিখতে পারি, তাহলে কোনো ডাবল বন্ড, তাহলে RCH ডাবল বন্ড CH2, অথবা আমরা এখানে ঠিক আছে এইভাবে তোমরা লিখতে পারো। আচ্ছা, তাহলে কোনো পাই বন্ড যখন ডাবল বন্ড আছে তাহলে পাই বন্ডের প্রেজেন্সে তাহলে উপস্থিতিতে যখন যে ব্রোমিনের তাহলে পাই বন্ডের কাছাকাছি যেই ব্রোমিনটা থাকে সেটা কিছুটা ডেল্টা পজিটিভ হয়ে যায়, এটা কিছুটা ডেল্টা নেগেটিভ। তাহলে পাই বন্ডের বা ডাবল বন্ডের কাছাকাছি যে ব্রোমিনটা থাকে সেটা কিছুটা পজিটিভ, আর তার পাশেরটা কিছুটা নেগেটিভ চার্জ এখানে ইনডিউস হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো এই পাই ইলেকট্রনটা যখনই আমার এই ব্রোমিনকে অ্যাটাক করছে তাহলে এই ব্রোমিনটা এখান থেকে খুলে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে আমার উৎপন্ন হলো কি RCH, এখানে CH2+, আর আমরা যদি এখানে ব্রোমিন যদি আমরা এইভাবে লিখতে পারি ব্রোমিন RCH CH2+। আচ্ছা, ওকে, তাহলে ব্রোমিনের আমরা জানি তাহলে 6টা লোন পেয়ার, তাহলে 3টে লোন পেয়ার রয়েছে। আচ্ছা, এবারে দেখো এই যে CH2, তাহলে এখানে আমার ভ্যাকান্ট p অরবিটাল রয়েছে কার্বনের, আমরা CH2, তাহলে কার্বনের ক্ষেত্রে আমরা যখন দেখো CH2, তাহলে এখানে দুটো হাইড্রোজেন, তাহলে এটা sp, তাহলে তোমরা যেমন CH3+ করেছিলে দেখো তার ক্ষেত্রে আমরা দেখেছিলাম কার্বনের দুটো ভ্যাকান্ট p অরবিটাল থাকে, তাহলে pz অরবিটাল রয়েছে 2pz অরবিটাল। তাহলে এই p অরবিটাল যেগুলো রয়েছে তাহলে ব্রোমিন কি করছে দুটো ইলেকট্রন তাহলে এই p অরবিটালের মধ্যে আমার দিয়ে দিচ্ছে। তাহলে দিলে কি হচ্ছে, তাহলে এটা যখন এখানে দিচ্ছে তাহলে এখানে আমার ইলেকট্রন ডেফিসিয়েন্সি মানে পজিটিভ আয়ন, তাহলে এখানে আমার উৎপন্ন হচ্ছে একটা RCH, এখানে CH2, এখানে Br।
তাহলে RCH, তাহলে এখানে ব্রোমিন কি করছে, তার যে লোন পেয়ার রয়েছে তাহলে লোন পেয়ারের সঙ্গে এই কার্বনের সঙ্গে আরেকটা বন্ড উৎপন্ন করছে এবং এটা কিছুটা পজিটিভ চার্জ যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এই যে আয়ন যেটা উৎপন্ন হলো এক্ষেত্রে মানে এই কার্বনেরও চার্জ কিন্তু ডেল্টা পজিটিভ, এই কার্বনে কিন্তু একটা পজিটিভ। তাহলে এইভাবে একটা ওভারঅল একটা কার্বোক্যাটায়ন টাইপ একটা যৌগ উৎপন্ন হলো। এইটাকে আমরা বলছি কি সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন, সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন আমরা বলছি। আচ্ছা, এরপরে তাহলে আমার ফার্স্ট স্টেপে তাহলে দেখো এখান থেকে আমার প্রথমে CH, তাহলে এইভাবে ব্রোমিনটা তাহলে এই পাই ইলেকট্রন তাহলে ব্রোমিন অ্যাটাক করছে, তাহলে এই ব্রোমিনটা আমার খুলে বেরিয়ে যাচ্ছে। তাহলে সেকেন্ডে আমার যেহেতু ব্রোমিনের এখানে ইলেকট্রন লোন পেয়ার ইলেকট্রন যেটা রয়েছে যেহেতু পাশাপাশি আমার একটা ভ্যাকান্ট পি অরবিটাল রয়েছে, তাহলে পি অরবিটাল থাকার জন্য ব্রোমিন কী করছে এই পি অরবিটালে ইলেকট্রনটা আমার দিয়ে দিচ্ছে। তাহলে এটা কী হচ্ছে রেজোন্যান্স, এটাকে আমরা বলতে পারি কি এইটুকু অংশ কিন্তু এটা রেজোন্যান্স হচ্ছে, তাহলে এই ইলেকট্রনিক ট্রানজিশন হচ্ছে, এটাকে আমরা রেজোন্যান্স বলতে পারছি। তাহলে রেজোন্যান্সের মাধ্যমে এই যৌগটা স্টেবিলিটি লাভ করছে, তাহলে রেজোন্যান্সের মাধ্যমে এই যৌগটা কি হচ্ছে স্টেবিলিটি লাভ করছে। এর ফলে যে একটা সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন উৎপন্ন হলো, এরপরে আমার Br নেগেটিভ আয়ন ব্রোমাইড আয়ন কি হবে, এই ব্রোমিনটা যেদিকে রয়েছে তার ঠিক অপোজিট দিক থেকে, তাহলে তার ঠিক অপোজিট দিক থেকে আমার কি করবে এখানে অ্যাটাক করবে। তাহলে অ্যাটাক করলে আমার তাহলে এই ব্রোমিনটা আমার খুলে বেরিয়ে, তাহলে এই বন্ডটা আমার ব্রেক করে যাবে। তাহলে এই বন্ডটা ব্রেক করে গেলে আমার উৎপন্ন হচ্ছে কি RCH ব্রোমিন, তাহলে এক্ষেত্রে একটা উপরে এই দিকে একটা ব্রোমিন উৎপন্ন হচ্ছে আর CH2Br। তাহলে এই যে অ্যাডিশন আমরা যেটা করলাম এই অ্যাডিশনটা কিন্তু এই দুটো ব্রোমিন কিন্তু একই দিকে হচ্ছে না, দুটো ব্রোমিন হবে কি আলাদা দিকে, বা এটাকে আমরা বলতে অ্যান্টি অ্যাডিশন আমরা বলতে পারি, অ্যান্টি অ্যাডিশন। তাহলে দুটো ব্রোমিন যেহেতু আলাদা আলাদা দিকে আমার যুক্ত হচ্ছে সেই জন্য আমরা এটাকে অ্যান্টি অ্যাডিশন। এর আগে আমরা দেখো তোমরা অ্যালকিনের সঙ্গে লিন্ডলার ক্যাটালিস্ট রিয়াকশন আর বার্চ রিয়াকশনে তোমরা পড়েছিলে কি একটা সিন অ্যাডিশন হয় আর একটা ট্রান্স অ্যাডিশন হয়। সিন অ্যাডিশন মানে কি একই দিকে, আর ট্রান্স মানে হচ্ছে কি দুটো আলাদা দিকে যদি অ্যাডিশন হয় সেটাকে আমরা ট্রান্স বলবো, আর যদি একই দিকে হয় সেটাকে আমরা সিস। তাহলে এক্ষেত্রে যে সিন বা আমরা সিস অথবা সিন অ্যাডিশন আমরা বলবো। তাহলে এক্ষেত্রে যেহেতু দুটো ব্রোমিন আলাদা দিকে অ্যাডিশন হয়েছে তাহলে এটাকে আমরা বলবো কি সিন অ্যাডিশন বা অ্যান্টি অ্যাডিশন আমরা বলতে পারি। তাহলে এখানে তোমরা দেখে নাও, তাহলে আমার RCH ডাবল বন্ড CH2 সঙ্গে তাহলে ব্রোমিনের রিয়াকশন করলে আমার উৎপন্ন হচ্ছে কি RCHBr CH2Br উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে তুমি R ফর যে কোনো মলিকিউল তুমি ধরে নিতে পারো, যে কোনো তুমি গ্রুপ ধরে নিতে পারো। তাহলে রিয়াকশান মেকানিজমটা তোমাদের আরেকবার তাহলে ভালো করে তোমরা দেখে নাও। তাহলে ফার্স্ট হচ্ছে এখানে তাহলে RCHBr এটা উৎপন্ন হয়েছে। তাহলে এখানে দেখে নাও, তাহলে ব্রোমিন লোন পেয়ার তাহলে এখানে কার্বনের পার্শ্ববর্তী যে ভ্যাকান্ট পি অরবিটাল রয়েছে এখানে ডোনেট করছে, ডোনেট করার পর আমার তাহলে এই রেজোন্যান্সের মাধ্যমে একটা সাইক্লিক কার্বন ব্রোমোনিয়াম আয়ন উৎপন্ন করছে এবং তারপরে আমার কি হচ্ছে ব্রোমাইড আয়ন পিছন দিক থেকে কার্বনের পিছন দিক থেকে অ্যাটাক করে আমার উৎপন্ন করছে কি RCHBr CH2Br। তাহলে এইভাবে আমার তাহলে ব্রোমিন অ্যাডিশন এখানে রিয়াকশন হয়, তাহলে অ্যাডিশন রিয়াকশনটা কমপ্লিট হচ্ছে। তাহলে এখানে আমরা আর ফর যে কোনো কিছু লিখতে পারি CH3 CH ডাবল বন্ড CH2, তাহলে এখান থেকে আমরা যদি Br2 in CCl4 তাহলে আমরা দিয়ে উৎপন্ন করতে পারি কি CH3 CHBr আর এখানে CH2Br, অথবা আমরা এইভাবে লিখতে পারি তাহলে 1,2 ডাইব্রোমো প্রোপেন উৎপন্ন হয়েছে 1,2 ডাইব্রোমো বিউটেন। তাহলে এইভাবে আমরা এগুলো উৎপন্ন করতে পারবো। তাহলে ফার্স্ট আমরা করলাম কি হাইড্রোজেন অ্যাডিশন আর সেকেন্ড করলাম আমরা কি হ্যালোজেন অ্যাডিশন আমরা করেছি। আচ্ছা, এবার আমরা হ্যালোজেন অ্যাডিশন আমরা নিয়ে আলোচনা করব। তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা করলাম কি হাইড্রোজেন অ্যাডিশন, দেন হ্যালোজেন অ্যাডিশন, এবারে আমরা করবো কি হ্যালোজেন অ্যাসিড। তাহলে হ্যালোজেন অ্যাসিড অ্যাডিশন, তাহলে পরবর্তী পয়েন্ট হ্যালোজেন অ্যাসিড অ্যাডিশন। আচ্ছা, এরপর আমরা পড়ব হ্যালোজেন অ্যাসিড অ্যাডিশন। আচ্ছা, হ্যালোজেন অ্যাসিড বা HX, এখানে X ফর Cl Br and I। তাহলে হ্যালোজেন অ্যাডিশন রিয়াকশন আমরা এখানে পড়ব। আচ্ছা দেখো, RCH ডাবল বন্ড CH2 তার সঙ্গে যদি আমরা HBr অ্যাডিশন করি তাহলে এখানে দেখে নাও, এবার আমরা HBr অ্যাডিশন আমরা করছি এখানে। তাহলে এখানে আমরা CH2 ডাবল বন্ড CH2 তার সঙ্গে আমরা HBr অ্যাডিশন করছি। তাহলে এখানে অ্যাডিশন করলে আমার উৎপন্ন হবে CH2 এখানে H আর এক্ষেত্রে আমরা CH2Br, বা অথবা এটাকে আমরা লিখতে পারি ঠিক এইভাবে CH3 CH2Br। তাহলে ব্রোমো ইথেন, তাহলে CH3 CH2
বিআর, তাহলে এইভাবে আমরা লিখতে পারি। আচ্ছা এখন দেখো তাহলে এক্ষেত্রে আমরা আমরা যদি এখানে CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2 যদি আমরা নিই, এক্ষেত্রে যদি আমরা HBr অথবা HCl অ্যাডিশন করতে পারি আমরা, তাহলে করলে আমার দেখো এখানে উৎপন্ন হবে CH3 CH2 CH, এখানে আমার উৎপন্ন হবে Br আর এক্ষেত্রে আমার CH2, তাহলে এইভাবে আমার এগুলো উৎপন্ন হচ্ছে। আচ্ছা এবারে দেখো এইটা হচ্ছে আমার প্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে। এবার যদি আমরা কোনো অপ্রতিসম আনসিমেট্রিক্যাল যদি আমরা অ্যালকিন নিই, ধরো CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2। আচ্ছা এখন দেখো তাহলে আমরা যদি প্রোপেন নিই, তাহলে CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, তার সঙ্গে যদি আমরা HBr যদি আমরা অ্যাডিশন করি, তাহলে এক্ষেত্রে আমার দুটো প্রোডাক্ট উৎপন্ন হওয়ার চান্স থাকে। তাহলে একটা হচ্ছে আমার CH3 CH2 CH2Br, আর একটা আমার উৎপন্ন হয় CH3 CH এখানে Br আর CH3। তাহলে এক্ষেত্রে আমার দুটো প্রোডাক্ট উৎপন্ন হতে পারে। তাহলে দেখো আমরা যখনই কোনো আনসিমেট্রিক্যাল অ্যালকিন নেব, তাহলে আনসিমেট্রিক্যাল অ্যালকিনের সঙ্গে যদি আমরা HBr অথবা HCl অ্যাডিশন করি, তাহলে হ্যালোজেন অ্যাসিড অ্যাডিশন করলে আবার দুটো টাইপের প্রোডাক্ট উৎপন্ন হওয়ার চান্স থাকে। এবারে এই দুটো প্রোডাক্টের মধ্যে কোন প্রোডাক্টটা আমার বেশি পরিমাণে উৎপন্ন হবে, বা আমরা বলতে পারি কোনটা মানে আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট মানে বেশি পরিমাণে উৎপন্ন হবে, আর কোনটা খুব কম পরিমাণে উৎপন্ন হবে, বা কোনটা আমাদের সেকেন্ডারি প্রোডাক্ট, তাহলে কোনটা মেজর হচ্ছে আর কোনটা মাইনর হবে, সেটা আমরা কিভাবে জানতে পারবো? এর জন্য আমাদেরকে মার্কনিপস রুল জানতে হবে। তাহলে মার্কনিপস নিয়ম বলছে যখনই আমরা HBr বা যখন কোনো হ্যালোজেন অ্যাসিড অ্যাডিশন করব কোনো অ্যালকিনের সঙ্গে, তাহলে বলছে হ্যালোজেন অ্যাটমটা, তাহলে হ্যালোজেন পরমাণুটা, তাহলে কার্বন কার্বন ডাবল বন্ডের সঙ্গে যুক্ত যেই কার্বনটার সঙ্গে হাইড্রোজেন পরমাণু কম আছে, তাহলে যেই কার্বনটার সঙ্গে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কম, তাহলে হ্যালোজেন অ্যাটমটা সেই কার্বনটার সঙ্গেই যুক্ত হবে। তাহলে এখানে আমার মুখ্য প্রোডাক্ট কোনটা হবে? তাহলে মার্কনিপস নীতি অনুযায়ী তাহলে হ্যালোজেন অ্যাটমটা তাহলে কার্বন কার্বন ডাবল বন্ডের সঙ্গে যুক্ত যেই কার্বন পরমাণুর সঙ্গে হাইড্রোজেন সংখ্যা কম, তাহলে এই দুটো কার্বন পরমাণুর মধ্যে আমরা দেখি এখানে হাইড্রোজেন সংখ্যা কম, তাহলে ব্রোমিন পরমাণু বা হ্যালোজেন পরমাণুটা এই কার্বনটার সঙ্গে যুক্ত হবে। তাহলে এক্ষেত্রে আমার এই মেনলি আমার এই প্রোডাক্টটা উৎপন্ন হচ্ছে, বা এইটাকে আমরা বলতে পারি কি মেজর, আর এইটাকে আমরা মাইনর। তো আমরা মেনলি কোনটা উৎপন্ন হচ্ছে, আমার এই প্রোডাক্টটা উৎপন্ন হচ্ছে, তাহলে 2-ব্রোমোপ্রোপেন উৎপন্ন হবে। আচ্ছা কিভাবে এটা উৎপন্ন হচ্ছে, তাহলে আমাদেরকে মেকানিজমটা জানতে হবে। ফার্স্ট দেখো CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, তাহলে এর সঙ্গে যখনই আমরা HBr অ্যাডিশন আমরা করব HBr, তাহলে এই পাই ইলেকট্রন কী করছে, এখানে হাইড্রোজেনকে অ্যাটাক করছে, এখান থেকে ব্রোমিন খুলে বেরিয়ে যাচ্ছে। এরপরে এই হাইড্রোজেনটা এই কার্বন কার্বন ডাবল বন্ডের উভয় কার্বনের সঙ্গে যুক্ত হতে পারে, এই কার্বনের সঙ্গে যুক্ত হতে পারে অথবা এই কার্বনের সঙ্গে যুক্ত হতে পারে। আমরা ইলেকট্রোমেরিক ইফেক্টে দেখেছিলাম কার্বন কার্বন ডাবল বন্ড যখন থাকবে আর এখানে যদি আমার কোনো রিয়েজেন্ট থাকে, তাহলে কোনো রিয়েজেন্টের জন্য তাহলে ধরো এখানে একটা এক্স একটা রিয়েজেন্ট আছে, তাহলে পাই ইলেকট্রন এখানে অ্যাটাক করছে, এটি যদি ডেল্টা পজিটিভ যদি হয়, তাহলে এই রিয়েজেন্টটা এই কার্বনের সঙ্গে যুক্ত হতে পারে, মানে এই কার্বনের সঙ্গে যুক্ত হতে পারে হয়ে এইটা উৎপন্ন করতে পারে, অথবা এই কার্বনের সঙ্গে যুক্ত হতে পারে, তাহলে C প্লাস CX, তাহলে দুটো কার্বনের সঙ্গেই যুক্ত হতে পারে। তাহলে এইভাবে দুটো কার্বনের সঙ্গে আমার যুক্ত হতে পারে। তাহলে এই জন্য আমি দেখো, তাহলে আমি যদি এই কার্বনের সঙ্গে যুক্ত আকারে ফার্স্ট লিখছি, তাহলে হাইড্রোজেনটা এই কার্বনটার সঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে CH3 CH, তাহলে এখানে হাইড্রোজেন এখানে যুক্ত করলাম আর এখানে CH2, তাহলে যেই কার্বনটার সঙ্গে যুক্ত হবে না তাহলে সেটা আমার কি হয়ে গেল, পজিটিভ চার্জ হয়ে গেল। আর আমরা যদি এই কার্বনটার সঙ্গে যদি হাইড্রোজেনটাকে যুক্ত করি, আমরা এটা এদিকে লিখছি দেখো, তাহলে CH3, তাহলে CH, এখানে CH2, এখানে H, আর এখানে একটা কার্বোকাটায়ন লিখতে একটা প্লাস চার্জ এখানে উৎপন্ন হলো।
তাহলে এখন যদি আমরা দুটো কম্পেয়ার করি, তাহলে এটার সঙ্গে যদি আমরা এটা কম্পেয়ার করি, তাহলে দেখো তাহলে CH3 CH2 CH2 প্লাস, তাহলে এটাকে আমরা একটু ভালো করে লিখে নিই। তাহলে CH3 CH2 CH2 প্লাস, তাহলে এক্ষেত্রে CH3 CH প্লাস, আর এক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি কি CH3। তাহলে এই দুটো যে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়েছে, এই দুটো কার্বোক্যাটায়নের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখো এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর এটা হচ্ছে আমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর এটা আমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আমরা জানি 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন অপেক্ষা কম। তাহলে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন তোমরা পড়েছিলে কি 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি। তাহলে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। তাহলে যেহেতু 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি, তাহলে এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি, এটা বেশি স্টেবল হওয়ার জন্য Br নেগেটিভ কি করবে, এর সঙ্গে বেশি পরিমাণে যুক্ত হয়ে উৎপন্ন করবে CH3 CH Br CH3 2 ব্রোমোপ্রোপেন, আর এর সঙ্গে আমার ব্রোমিনটা খুব কম পরিমাণে যুক্ত হয়ে উৎপন্ন করবে CH3 CH2 CH2 Br 1 ব্রোমোপ্রোপেন। সব মেনলি আমার এখানে 2 ব্রোমোপ্রোপেন এটা উৎপন্ন হবে। তাহলে আমাদের যদি কোনো এক্সামে যদি প্রোপিনের সঙ্গে যদি HBr অ্যাডিশন আমার রিয়াকশান করতে দেয়, তাহলে এখানে উৎপন্ন হবে কি 2 ব্রোমোপ্রোপেন, এখানে কিন্তু 1 ব্রোমোপ্রোপেন উৎপন্ন হবে না। তাহলে মার্কনি অ্যাডিশন থেকে আমরা জানতে পারলাম কি, তাহলে যেই কার্বন কার্বন ডাবল বন্ডের সঙ্গে যুক্ত, যেই কার্বনের সঙ্গে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কম থাকবে, তাহলে আমার হ্যালোজেন পরমাণুটা সেই কার্বনের সঙ্গেই যুক্ত হবে। তাহলে এখানে আমার প্রোপিন ছাড়া আমরা আরও অনেক কিছু নিতে পারি। আচ্ছা, আমরা ফার্স্ট এখানে আমরা HBr দিয়ে দেখিয়েছি। এখানে আমরা HBr HCl এবং HI তিনটেই লিখতে পারি, এবং HBr HCl এবং HI এই তিনটের মধ্যে কোনটা রিঅ্যাক্টিভিটি বেশি হবে, তাহলে মনে রাখবে এখানে HI, তাহলে এর ক্ষেত্রে এটা থাকলে এর রিঅ্যাক্টিভিটি সব থেকে বেশি, তারপর HBr, তারপর হচ্ছে HCl। আচ্ছা, এটা কেন হচ্ছে, কারণ হচ্ছে এখানে দেখো এই স্টেপে আমার কি হচ্ছে, হাইড্রোজেন আর এই বন্ডটা আমার ব্রেক করছে। তাহলে এই বন্ডটা ব্রেক করছে, তাহলে এর বন্ড এনথালপির মান যত কম হবে, বা আমরা বলতে পারি এই বন্ডটা যত সহজে ব্রেক করে যাবে, তাহলে যত তাড়াতাড়ি ভাঙতে পারবে, বা বন্ড লেন্থটা যত বেশি হবে সেই বন্ডটা তত বেশি দুর্বল হবে। তাহলে যত বন্ড বেশি দুর্বল হবে সেই বন্ধনটা তত তাড়াতাড়ি ভেঙে যেতে পারবে, তাহলে তার ক্ষেত্রে রিয়াকশান রেটটা ফাস্ট হবে। তাহলে আয়োডিন, তাহলে যেহেতু সব থেকে বড় অ্যাটম, হাইড্রোজেনের সঙ্গে আয়োডিন এর যে বন্ধন দৈর্ঘ্যটা সব থেকে বেশি, এবং এর বন্ধন যে এর বন্ডটা সব থেকে বেশি দুর্বল, সেই জন্য HI হাইড্রোআয়োডিক অ্যাসিড এর ক্ষেত্রে রিয়াকশান রেটটা সব থেকে বেশি হবে। তারপর HBr, তারপর হচ্ছে আমার কি HCl। তাহলে এখানে দেখে নাও, তাহলে আমরা প্রোপিন থেকে আমরা 2 ব্রোমোপ্রোপেন উৎপন্ন করছি, তাহলে মার্কনির অ্যাডিশন। আচ্ছা, এবারে আমরা যদি এখানে HBr এর সঙ্গে সামান্য পরিমাণে যদি আমরা কোনো জৈব পারঅক্সাইড যদি আমরা এখানে অ্যাড করি, তাহলে ফার্স্ট দেখো আমরা এটা করলাম CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, তার সঙ্গে যদি আমরা HBr দিই, তাহলে আমার উৎপন্ন হচ্ছে কি আমার CH3 CH Br, আর এখানে CH3 2 ব্রোমোপ্রোপেন। কিন্তু এই প্রোপিনের সঙ্গে যদি আমরা HBr এবং সামান্য পরিমাণে জৈব পারঅক্সাইড, বা আমরা কোনো বেঞ্জয়িল যদি পারঅক্সাইড আমরা যদি অ্যাড করতে পারি, তাহলে PHCO এর (2O2), এটা নাম হচ্ছে কি বেঞ্জয়িল পারঅক্সাইড। আমরা বেঞ্জয়িল পারঅক্সাইড বা বিউটাইল পারঅক্সাইড যে কোনো কিছু আমরা ব্যবহার করতে পারি। মানে সামান্য পরিমাণে কোনো জৈব পারঅক্সাইড এর মধ্যে অ্যাড করলে তখন কিন্তু 2 ব্রোমোপ্রোপেন আর উৎপন্ন হবে না। তাহলে এখানে আমার উৎপন্ন হবে কি CH3 CH2 CH2Br, তাহলে আমার উৎপন্ন হচ্ছে কি 1 ব্রোমোপ্রোপেন উৎপন্ন হবে। তাহলে যখনই আমি জৈব পারঅক্সাইড দিচ্ছি তখন আমার উৎপন্ন হচ্ছে কি CH3 CH2 CH2Br 1 ব্রোমোপ্রোপেন। তাহলে মনে রাখবে এখানে
আমরা যখনই প্রোপিনের সঙ্গে অনলি ফর HBr এখানে আমরা দ্রাবক হিসেবে CCl4 ব্যবহার করতে পারি, তাহলে যখন আমরা অনলি ফর HBr আমরা দেবো তখন আমার উৎপন্ন হবে 2-ব্রোমোপ্রোপেন। কিন্তু এর মধ্যে যদি আমরা কোনো জৈব পারক্সাইড অ্যাড করি, তাহলে জৈব পারক্সাইড অ্যাড করলে কিন্তু আমার 2-ব্রোমোপ্রোপেনটার উৎপন্ন হবে না, তখন আমার উৎপন্ন হবে আমার 1-ব্রোমোপ্রোপেন উৎপন্ন হবে। আচ্ছা, এবার আমরা এর মেকানিজমটা দেখে নেবো। আমার এখানে 1-ব্রোমোপ্রোপেন কেন উৎপন্ন হচ্ছে? আগেরটাই তো আমার 2-ব্রোমোপ্রোপেন উৎপন্ন হলো, কিন্তু আমার যখন এই জৈব পারক্সাইড অ্যাড করছি তখন কিন্তু 1-ব্রোমোপ্রোপেন কেন উৎপন্ন হচ্ছে দেখো। তাহলে ফার্স্ট স্টেপ কী হয়, এখানে PHCO ও COPH, তাহলে বেঞ্জোইল পারক্সাইড যেটা রয়েছে, তাহলে এটা ফার্স্ট এর হোমোলাইটিক একটা ক্লিভেজ হয় আর সুষম বিভাজন আমরা বলতে পারি। তাহলে ফার্স্ট স্টেপ, তাহলে মেকানিজম আমরা করাচ্ছি। তাহলে ফার্স্ট স্টেপে আমার কি হয় দেখো, এই যে বেঞ্জয়েল পারক্সাইড যেটা রয়েছে বা জৈব পারক্সাইড, তাহলে এই জৈব পারক্সাইডের ফার্স্ট আমার কি হয়, এখানে তাপের প্রেজেন্সে বা কোনো সূর্যের আলোর উপস্থিতি এক্ষেত্রে ফার্স্ট এটা আমার ভেঙে যায়। তাহলে PHCO আর এখানে একটা O ডট, একটা ফ্রি র্যাডিক্যাল উৎপন্ন হলো। তাহলে দুটো এই অণু উৎপন্ন হচ্ছে, তাহলে এদিক থেকে একটা ফ্রি র্যাডিক্যাল, এদিক থেকে আরেকটা ফ্রি র্যাডিক্যাল উৎপন্ন হলো, তাহলে দুটো মুক্তমূলক উৎপন্ন হলো। আর এর আগে তোমাদের পড়িয়েছিলাম যখন কোনো রিয়াকশান মেকানিজম মুক্তমূলক উৎপন্নের মধ্য দিয়ে রিয়াকশানটা কমপ্লিট হয় তখন সেটাকে আমরা বলছি কি ফ্রি র্যাডিক্যাল মেকানিজম। তাহলে এটাকে আমরা বলবো কি ফ্রি র্যাডিক্যাল মেকানিজম। তাহলে দেখে নাও, তাহলে এখানে আমার কি হচ্ছে, এই তাহলে ফ্রি র্যাডিক্যালটা, তাহলে এখানে যে একটা ইলেকট্রন রয়েছে সিঙ্গেল ইলেকট্রন এখানে পড়ছে, আর এখান থেকে একটা ইলেকট্রন এখানে যাচ্ছে, আর একটা ইলেকট্রন আমার কি হচ্ছে এই পিএইচের উপর পড়ছে। তাহলে আমরা যখন সিঙ্গেল ইলেকট্রন যখন ট্রানজিশন হবে তখন আমরা সিঙ্গেল অ্যারো দ্বারা আমরা লিখব। তাহলে এখান থেকে উৎপন্ন হচ্ছে আমার পিএইচ ডট ফিনাইল ফ্রি র্যাডিক্যাল উৎপন্ন হচ্ছে, আর উৎপন্ন হচ্ছে CO2 কার্বন ডাইঅক্সাইড। তাহলে 2 মলিকুল অফ CO2 আর এখানে 2 অফ PH ডট উৎপন্ন হচ্ছে, তাহলে দুটো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে আর দুটো ফিনাইল ফ্রি র্যাডিক্যাল উৎপন্ন হচ্ছে। এর পরের স্টেপে কি হয় দেখো, সেকেন্ড স্টেপ, এর পরের স্টেপে এই যে ফিনাইল ফ্রি র্যাডিক্যাল যেটা উৎপন্ন হলো এ কি করছে, HBr আছে, এই হাইড্রোজেন, তাহলে এই বন্ডটা, তাহলে একটা ইলেকট্রন, তাহলে আর এই একটা ইলেকট্রন, তাহলে এটা দিয়ে আমার উৎপন্ন হচ্ছে একটা PHH উৎপন্ন হচ্ছে এখান থেকে। তাহলে এখান থেকে যদি একটা ইলেকট্রন, এখান থেকে একটা ইলেকট্রন যদি দেয়, তাহলে এখান থেকে উৎপন্ন হচ্ছে PHH, বেনজিন উৎপন্ন হচ্ছে, প্লাস অফ উৎপন্ন হচ্ছে Br ডট, এই ব্রোমিন ফ্রি র্যাডিক্যাল উৎপন্ন হলো। এই ব্রোমিনই কি কাজ করে, আমার প্রোপিনের সঙ্গে রিয়াকশান করছে। তাহলে এই যে একটা ব্রোমিন ফ্রি র্যাডিক্যাল যেটা উৎপন্ন হলো, দেখো ফার্স্ট স্টেপে আমার কী হচ্ছে, এক্ষেত্রে একটা PH ডট একটা ফ্রি র্যাডিক্যাল উৎপন্ন হলো ফিনাইল ফ্রি র্যাডিক্যাল, আর সেকেন্ড স্টেপে আমার একটা ব্রোমিন ফ্রি র্যাডিক্যাল উৎপন্ন হয়েছে। এবারে আমার যে অ্যালকিন ছিল, ধর এক্ষেত্রে আমার অ্যালকিনটা কী ছিল, CH3CH ডাবল বন্ড CH2। তাহলে একইভাবে আমরা আগের মতো করে এখানে লিখতে পারি, দুদিকে আমরা লিখছি। তাহলে এখানে দেখো, তাহলে CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, তাহলে এখানে যখনই আমি Br ডট দেবো, তাহলে Br ডট, তাহলে একইভাবে আগের মতোই, তাহলে একটা ইলেকট্রন এদিকে দিচ্ছে, একটা ইলেকট্রন এদিকে দিচ্ছে, তাহলে একটা ইলেকট্রন যদি আমার এইদিকে দেয় এটা, আর একটা ইলেকট্রন আমার এই কার্বনের উপর পড়ছে, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি তাহলে CH3 CH ডট, তাহলে CH2 Br, তাহলে CH2 Br, তাহলে এক্ষেত্রে ব্রোমিন একটা ফ্রি র্যাডিক্যাল, আর এক্ষেত্রে এই পাই ইলেকট্রনের একটা ইলেকট্রন যুক্ত হয়ে তাহলে CH2 Br, তাহলে কার্বন আর ব্রোমিনের সঙ্গে একটা সিগমা বন্ড উৎপন্ন হয়েছে। আচ্ছা, এবারে তাহলে এটা একটা ওয়ে আমরা দেখালাম, আর একটা ওয়ে আমরা এইদিকে দেখাচ্ছি, দেখো তাহলে ব্রোমিন ফ্রি র্যাডিক্যাল। এবারে ধরো এই যে ইলেকট্রনিক ট্রানজিশান, আমরা যদি এবারে এই ব্রোমিনটা ধরো এই কার্বনের সঙ্গে যদি যুক্ত হয়, তাহলে ফার্স্ট আমরা দেখেছি এই কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে। আচ্ছা, আর একটা ওয়ে হতে পারে কি আমার, তাহলে CH3 CH Br, আর এক্ষেত্রে হচ্ছে CH2 ডট, মানে এখানে কি হবে, তাহলে এটা অপশান এ আমরা এটা দেখিয়েছি। এবারে অপশান বিতে আমরা ধরো, তাহলে এই ক্ষেত্রে একটা ফ্রি র্যাডিক্যাল, একটা ইলেকট্রন এখানে গেছে, আর একটা ইলেকট্রন এখান থেকে, ধরো এর সঙ্গে ব্রোমিনের সঙ্গে একটা ফ্রি র্যাডিক্যাল, ধরো এটা একটা এখানে গেছে, আর এর সঙ্গে আমার একটা ইলেকট্রন এইভাবে যুক্ত হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমার দেখো এই কার্বনটার সঙ্গে যদি 2 নম্বর কার্বনের সঙ্গে যদি আমার এই ব্রোমিনটা যদি যুক্ত হয়, আর এক্ষেত্রে আমরা 1 নম্বর কার্বনের সঙ্গে আমরা যুক্ত করেছি। তাহলে ফার্স্ট
তাহলে এখানে দেখো এটা 2 ডিগ্রি একটা ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়েছে, এটা 2 ডিগ্রি, আর এখানে আমার উৎপন্ন হয়েছে একটা 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। আমরা একইভাবে কার্বোক্যাটায়নের মতো স্টেবিলিটি এখানেও বলতে পারি 2 ডিগ্রি ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল অপেক্ষা বেশি। তাহলে আমরা বলতে পারি 2 ডিগ্রি স্টেবিলিটি অফ 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল ইজ গ্রেটার দ্যান 1 ডিগ্রি। তাহলে 2 ডিগ্রি যেহেতু ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি 1 ডিগ্রি অপেক্ষা বেশি, তাহলে বিআর ডট অথবা এক্ষেত্রে আমার এইচ ডট কার সঙ্গে যুক্ত হবে, এর সঙ্গে যুক্ত হবে। এরপরে আরেকটা যদি আমার এইচ বিআর যদি এখানে যুক্ত হয়, তাহলে এর সঙ্গে আমার এটা হাইড্রোজেন যুক্ত হয়ে উৎপন্ন করছে কি CH3 CH2 CH2Br। তাহলে এইটা আমার বেশি পরিমাণে উৎপন্ন হচ্ছে। আমরা যখনই আমরা বেঞ্জোইল পারঅক্সাইড যখন আমরা নিচ্ছি, তাহলে দেখো তাহলে আমার 1 ব্রোমোপ্রোপেন, তাহলে এই প্রোডাক্টটা আমার মেনলি উৎপন্ন হচ্ছে। আর যখন আমরা অনলি ফর এইচবিআর অ্যাডিশন করব, তখন কিন্তু আমার 2 ব্রোমোপ্রোপেন উৎপন্ন হবে। এটা তোমরা ভালো করে এটা মনে রাখবে। আচ্ছা, তাহলে আজকে আমরা দেখো এই যে অ্যাডিশন আমরা দুটো করালাম, একটা হচ্ছে মার্কনিপ অ্যাডিশন, আরেকটা আমরা যখনই বেঞ্জোইল পারঅক্সাইড অ্যাড করেছি তখন কিন্তু এটা অ্যান্টি মার্কনিপ অ্যাডিশন হচ্ছে, মানে মার্কনিপ নিয়মের ঠিক উল্টোটা। তাহলে এখানে যে তোমার দেখো যখন অ্যান্টি মার্কনিপের সাহায্যে আমরা 1 ব্রোমোপ্রোপেন উৎপন্ন করেছি, আর যদি আমরা মার্কনিপ অ্যাডিশন করি অনলি ফর এইচবিআর অ্যাডিশন করলে তখন আমার 2 ব্রোমোপ্রোপেন উৎপন্ন হবে। আচ্ছা, এই অ্যাডিশন রিয়াকশানগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আমরা নেক্সট ক্লাসে আমরা ওজোনোলিসিস রিয়াকশানে আলোচনা করবো, এবং এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ একটা রিয়াকশান। এখান থেকে আমরা কোন অ্যালকিনটা আমার উৎপন্ন হবে সেটাকে আমরা প্রেডিক্ট করতে পারি, কোন আমার এখানে আমার কোন কার্বন যৌগ উৎপন্ন হবে সেটা আমরা কিন্তু অ্যালকিন থেকে আমরা প্রেডিক্ট করতে পারি না, আর কি সেটাকে আমরা প্রেডিক্ট করতে পারি কোনটা উৎপন্ন হবে। আর আজকের ভিডিও এখান পর্যন্তই। তোমাদের যদি কোনো আজকে ক্লাসে যদি কোনো বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখবে, আমরা সেগুলো হয়তো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর দেখা হবে নেক্সট ভিডিও। হ্যাভ এ নাইস ডে।